থেকে হোটেলে ফিরলাম, হোটেলে ফিরে স্নান করে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিন দেখবো বলে। সাইট সিনে যেগুলো দেখার আছে তার মধ্যে প্রথমে আছে চন্দ্রভাগা, তারপরে কোনারক সান টেম্পল আছে, উদয়গিরি, খণ্ডগিরি, আরও যা যা আছে সেইগুলো আপনাদেরকেও আমি দেখাবো। আমার সাথে আছে এখানে সদাদা। তা সদাদা আমাকে ভালো করে গাইড করবে বলেছে। এইবারে সদাদার ঘোরা আমার যদি ভালো লাগে আমি নিশ্চয়ই আমার ডেসক্রিপশন বক্সে সদাদার নাম্বার দিয়ে দেবো। আপনারা অতি অবশ্যই এখানে এলে সদাদার সাথে যোগাযোগ করে নেবেন। যদিও আমার প্রথম গন্তব্য ছিল চন্দ্রভাগা সি বিচ, কিন্তু সেই পথে যেতে যেতেই প্রথমে একটু দেখে নিলাম এই সুদাম স্যান্ডার্ড মিউজিয়ামটা। যারা বাসে সাইট সিন করবেন তারা এটা পাবেন না, কিন্তু যারা গাড়িতে সাইট সিন করবেন তারা কিন্তু অতি অবশ্যই এই স্যান্ডার্ড মিউজিয়ামটা দেখে নিতে ভুলবেন না। কেন এই কথা বলছি সেটা আমার মুখে বলার দরকার নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম দেখে নেওয়ার পর ডান দিকে বঙ্গোপসাগরকে সাথী করে আর অপূর্ব পথশোভা নিতে নিতে পৌঁছে গেলাম চন্দ্রভাগা সি বিচে, যেটা অত্যন্ত সুন্দর। কার বা বাস পার্কিংয়ের বিশাল ব্যবস্থা রয়েছে, আর যারা ব্রেকফাস্ট করতে চান অনেক এখানে খাবার দোকান আছে, সেখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। তারপর চলুন দেখে নিন সমুদ্র স্তরটা। দিগন্ত বিস্তৃত স্বর্ণসম বালুকারাশি দ্বারা আবৃত এই সমুদ্রতট সত্যি আপনার মনে একটা অদ্ভুত প্রশান্তি এনে দেবে। আর যেমন দেখতে পাচ্ছেন এই দূরেতে মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছিল, সে এক অদ্ভুত দৃশ্য। আর হ্যাঁ, যদি আপনারা চান এই চন্দ্রভাগা বিচেতে এসে বাইকিং করতে, তাহলে কিছু অর্থের বিনিময়ে এইখানে কিন্তু দারুণভাবে বাইকিং করে মজা নিতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ভালোভাবে উপভোগ করতে পারেন। আর যারা সেই সব না করতে চান, কোনো ব্যাপার না, তারা এখানে নিজেদের ফটোশ্যুট করুন, ডাব খান, দারুণভাবে প্রকৃতিকে উপভোগ করুন, তারপর আবার পরের গন্তব্যের দিকে যাবেন, তার আগে চন্দ্রভাগা বিচকে দারুণভাবে উপভোগ করে নিন। চন্দ্রভাগা বিচ দেখা হয়ে গেলে তারপর আমরা পৌঁছে গেলাম পুরী থেকে 35 কিলোমিটার দূরে কোনারক সূর্য মন্দির দেখতে। তো এইখানে ঢুকতে গেলে 40 টাকা করে এন্ট্রি ফি লাগে প্রত্যেকে। এটা সপ্তাহে প্রতিদিনই সকাল 6:30 থেকে রাত 8টা অবধি খোলা থাকে। চলুন এই সূর্য মন্দির বা এই সান টেম্পলের ব্যাপারে আপনাদের আমি সামান্য কিছু কথা জানিয়ে রাখি। আচ্ছা, ইংরাজিতে এই সূর্য মন্দিরকে বলা হয় সান টেম্পল বা সোলার টেম্পল। বাংলায় আমাদের কাছে সূর্য মন্দির হিসাবে পরিচিত। সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ সূর্যের উপাসক ছিল, তাই সূর্যদেবতাকে সন্তুষ্ট করতে তার জন্য মানুষ তৈরি করেছে শত শত উপাসনালয়। সূর্যদেবতার উপাসনার নিমিত্তে তৈরি এসব মন্দিরকেই বলা হয় সূর্য মন্দির। সূর্য মন্দিরের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় খ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর পূর্ব থেকে। কিন্তু দক্ষিণে যে সূর্য মন্দিরগুলো আছে তার মধ্যে সবথেকে পুরানো এবং ঐতিহ্যবাহী এই সূর্য মন্দিরটি হলো যেটি উড়িষ্যার কোনারকে অবস্থিত। কোনারক সূর্য মন্দির নামে যেটি পরিচিত, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। গ্রিক উপকথার সূর্যদেবতা হিলিয়াসের মতো ভারতীয় উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের পূজনীয় সূর্যা দেবতারও রয়েছে একটি দর্শনীয় রথ, যাতে চড়ে তিনি আকাশে ঘুরে বেড়ান। তাই দেবতা সম্মানে কোনারকের সম্পূর্ণ সূর্য মন্দিরটি তৈরি করা হয়েছে একটি অতিকায় রথের মতো করে। 7টি তেজি ঘোড়া টকবগিয়ে টেনে নিয়ে যাচ্ছে 12 জোড়া চাকার উপর অবস্থিত এই অতিকায় রথকে, যেটি আসলে মূল মন্দির। আর এর পুরোটাই পাথরে খোদাই করা ভারী কারুকার্য পরিপূর্ণ। মন্দিরের মূল প্রবেশপথেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে দুজন অতিকায় প্রহরী, না
জীবন্ত কোনো প্রহরী নয়, কিন্তু যুদ্ধের হাতিকে পিষে ফেলতে থাকা দুটি বড় বড় সিংহমূর্তি, যারা প্রতীকী অর্থে পাপ আর অসত্যকে বিনাশ করার প্রতীক। সিংহদ্বারকে পেরিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলে পড়বে মূল মন্দির। প্রবেশের পূর্বে দেখা মিলবে একটি নাট মন্দিরের। এরপর ভেতরে প্রবেশ করলে পুরো মন্দিরের প্রাচীন দেওয়ালগুলোতে চোখে পড়বে জ্যামিতির প্যাটার্নে অঙ্কিত ফুল ও অন্যান্য নকশা। তবে দেওয়ালে যে কারুকার্য অধিক নজর কাড়বে তা হলো কামার্ত নরনারী ও দেবতাদের যৌনকর্ম আর প্রণয়ের ছোট ছোট চিত্রকর্ম। প্রতিটি খোদাই প্রাচীন কামাসূত্রের আদ্যপ্রান্তই যেন চমৎকারভাবে ফুটে উঠেছে এই কোনারক সান টেম্পলে। সাতটি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে 12 জোড়া সুসজ্জিত চাকার উপর অবস্থিত সূর্য দেবতার রথকে। এই চাকাগুলোই হলো এক একটা সূর্যঘড়ি, যেগুলো শুধু ঘন্টা কেন প্রতি মিনিটের হিসাব একদম সঠিকভাবে দেয়, যেগুলো আপনারা এই কোনারক সূর্য মন্দিরে এলে নিজেরাই চাক্ষুষ করে নিতে পারবেন। এরকম চমৎকার নকশার এই মন্দির তৈরি হয়েছে 13 শতকের দিকে। কামোদ ভাস্কর্যের জন্য কোনারকের সূর্য মন্দিরের জুড়ি মেলা সত্যি ভার। মানব জীবনের আদিম প্রবৃত্তিকে পাথরের মাঝে এমন সাবলীলভাবে ফুটিয়ে তোলায় এই মন্দিরটি শুধু উড়িষ্যা নয়, পুরো ভারতেই সবচেয়ে সুন্দর মন্দিরগুলোর মধ্যে একটি। বাস্তবতা আর আধ্যাত্মিকতার প্রতিটি দেওয়ালে মিলেমিশে দুয়ের মধ্যে এক কাব্যিক মেলবন্ধন গড়ে তুলেছে। কিন্তু কালে কালে ক্ষয়প্রাপ্ত হওয়ায় এই প্রকৃত সৌন্দর্য থেকে যে আমরা বঞ্চিত হয়েছি তাতে কোনো সন্দেহ নেই। মাটি থেকে 2 শতাধিক ফুট উপরে অবস্থিত মন্দিরটি দেবতার মূর্তির জন্য পবিত্র বেদিটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রবেশপথের মতো মন্দিরেও যে অংশটুকু দেখা যায় তা 1/3 কম। তথাপি যা কিছুটা অবশিষ্ট আছে তাতেই এই মন্দিরটি অন্য মন্দিরের চেয়ে অনন্য। এই কোনারক সূর্য মন্দিরেরও কিন্তু আরও অনেক ইতিহাস রয়েছে। কেন মন্দির হওয়া সত্ত্বেও এইখানে মন্দিরেতে পুজো হয় না, আরও অনেক ইতিহাস রয়েছে যেগুলো এত অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না। আর সেগুলো জানতে হলে আপনারা যখন আসবেন এই কোনারকের সূর্য মন্দিরে একটা ভালো গাইড নিয়ে আপনারা জেনে নিতে পারেন। কোনারক সূর্য মন্দির দেখে নিয়ে আমি বেরিয়ে গিয়ে একটু ইডলি বড়া দিয়ে আমার ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর আবার রওনা দিলাম ভুবনেশ্বরের দিকে। প্রথমে যাব ধবলগিরি শান্তিস্তূপ দেখতে, তারপর আস্তে আস্তে লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি। রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নন্দনকানন জু, যেটা একদম না দেখলেই নয়। আর এই সব কিছু দেখতে হলে জুড়ে থাকুন ইভান্স ওয়ান্ডারল্যান্ডসের সাথে। এরপর পৌঁছে গেলাম ধবলেশ্বর মন্দিরেতে। এটি দেবাদিদেব মহাদেবের একটি মন্দির, অত্যন্ত জাগ্রত এখানকার মহাদেব। আপনারা চাইলে এখানে এসে এখান থেকে ফুল মিষ্টি দিয়ে পুজো সেরে নিতে পারেন। ধবলেশ্বর মন্দিরে দেবাদিদেব মহাদেবের কাছে পুজো দেওয়া হয়ে গেলে 2 পা হেঁটেই পেছনের দিকে পৌঁছে যান এই শান্তিস্তূপা দেখতে। অত্যন্ত সুন্দর এই শান্তিস্তূপাটি, কিন্তু মেনটেনেন্সের অভাবে এটা একেবারে জরাজীর্ণ অবস্থা। উড়িষ্যা সরকার যদি এই দিকটা একটু নজর দেন, এটি ট্যুরিস্টদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ভুবনেশ্বর শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণে এই ধৌলি শান্তিস্তূপটি আজও কলিঙ্গ যুদ্ধের সমস্ত স্মৃতিকে বহন করে দয়া নদীর পাড়ে বিদ্যমান হয়ে আছে। ধবলেশ্বর মন্দির আর এই শান্তিস্তূপ দেখে নিয়ে চলে এলাম ভুবনেশ্বর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লিঙ্গরাজ মন্দিরে। এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, যে কারণে ভেতরের ছবি আপনাদের আমি দেখাতে পারলাম না। বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাইরে থেকে ফুল ডালা নিয়ে ভেতরে পুজো দিয়ে দিতে পারেন। এই লিঙ্গরাজ মন্দিরের সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে পূর্ব ভারতীয় রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এটি হলো অন্যতম। মন্দিরটি শিব এবং বিষ্ণুর মিলিত রূপ হরিহরের নামে উৎসর্গীকৃত। মন্দিরটি ভুবনেশ্বরের সবথেকে গুরুত্বপূর্ণ ভূস্থাপনা এবং পর্যটন কেন্দ্র বলা যেতে পারে। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। কেন্দ্রীয় মিনারটি প্রায় 180 ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত।
যা পরবর্তীতে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়। মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে। সেগুলো হচ্ছে বিমান, জগমোহন, নাট্যমন্দির এবং ভোগমণ্ডপ। ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে। মন্দির চত্বরটি দেয়াল ঘেরা। ভুবনেশ্বরকে একাম্রা ক্ষেত্র বলা হয়ে থাকে। একাম্রা কথার অর্থ হচ্ছে আম। 13 শতকে লেখা সংস্কৃত পুঁথি একাম্রা পুরাণ অনুযায়ী লিঙ্গরাজের মন্দিরটি আম গাছের নিচে অবস্থিত ছিল। এই হিন্দু কিংবদন্তি অনুসারে একটি ভূগর্ভস্থ নদী লিঙ্গরাজ মন্দিরের নিচ দিয়ে প্রবাহিত হয়ে বিন্দুসাগরে এসে পড়েছে এবং বিশ্বাস করা হয়ে থাকে এর জল দৈহিক ও আত্মিক অসুস্থতা দূর করার ক্ষমতা রাখে। পুকুরের জলকে পবিত্র জ্ঞান করা হয় এবং উৎসব মৌসুমেতে তীর্থযাত্রীরা এই পুকুরে পবিত্র স্নান করে থাকেন। মন্দিরের প্রধান দেবতা লিঙ্গরাজকে শিব এবং বিষ্ণু উভয় হিসাবে পূজা করা হয়। হিন্দু ধর্মের দুটি ধারা, শৈব ধর্ম ও বৈষ্ণব ধর্মের মিলন ঘটেছে এই মন্দিরের, যেখানে বিষ্ণু ও শিবের মিলিত রূপ হরিহরকে পূজা করা হয়। লিঙ্গরাজ মন্দিরে দেবাদিদেব মহাদেবকে দর্শন করে তারপর চলে এলাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নন্দনকানন জু দেখতে। প্রচণ্ড রোদের তেজ, পুরো পাগলা করা গরম। সাইট সিন মোটামুটি কমপ্লিট করে চলে এলাম এখন নন্দনকানন দেখতে। নন্দনকাননে ম্যাক্সিমাম টাইমটা তো লাগবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এখানে টাইম লাগবে। তার আগে সেই কারণে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চটা সেরে নিয়ে এবারে ভিতরে ঢুকছি। আপনাদের জানিয়ে রাখি, এই নন্দনকানন কিন্তু সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার রোজ সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু ভুলেও সোমবার দিন যাবেন না। সোমবার দিন কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। ভেতরে ঢোকার জন্য বাচ্চাদের টিকিট হচ্ছে 20 টাকা করে আর বড়দের টিকিট 50 টাকা করে। তো চলুন এবারে ভেতরে যাওয়া যাক। টিকিট কেটে নিয়ে সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে ভেতরে ঢুকেই চোখে পড়বে খুব সুন্দর একটা সাজানো ফুলের বাগান। তারপরে রয়েছে এই দুর্দান্ত এই ফোয়ারাটি। বার্ডসের এখানে এলাম, কিন্তু এত ঘন ঘন যে জাল যে কিছুই বোঝা যাচ্ছে না। সেই কারণে আপনাদেরও সেভাবে তো আমি কিছু দেখাতে পারছি না। এই যেটুকুনি দেখছি সেটাই দেখালাম, সেভাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই সিস্টেমটাই ভালো না। দার্জিলিংয়ের জুতে যেমন যেখানে থাকে ম্যাকাওগুলো পুরো গ্লাস দিয়ে দিয়েছে, যে কারণে খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু এখানে এমনভাবে করা খুব সুন্দর সুন্দর এদের, কিন্তু এখানে পাখির সম্ভার রয়েছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এই নেটেতেই সমস্ত গার্ড হয়ে যাচ্ছে। এই নন্দনকাননের ভেতরে রয়েছে বিশাল কাঞ্জিয়া লেক, যেখানে আপনারা চাইলে বোটিং করে নিতে পারেন। এছাড়া রোপওয়ের ব্যবস্থা আছে। এছাড়াও নন্দনকাননে টয় ট্রেন রয়েছে বাস সাফারি, যেখানে করে একদম আপনারা ভেতরে দেখতে পেয়ে যাবেন বাঘ, সিংহ, তাছাড়া হরিণ, ভল্লুক, সব কিছুই একদম হাতের সামনে। কিন্তু এই সব কিছু যদি আপনাদের করতে হয় তাহলে নন্দনকাননে একদম সকালে চলে আসতে হবে এবং সারাদিন কাটাতে হবে। এই প্যাকেজ ট্যুরে এসে কিন্তু এই সব কিছু একসাথে করা সম্ভব না। বার্ড সেকশন দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন বার্ড সেকশনের অপোজিটেই যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে পার হেড 80 টাকা করে টিকিট কেটে নিন ব্যাটারি চালিত গাড়িতে করে পুরো নন্দনকাননটা ঘুরে দেখার জন্য। চালককে এই টিকিটটা আপনাদের দেখাতে হবে সব সময়, সেই কারণে টিকিটটা যেন কোনো রকমে মিস না হয়ে যায়, টিকিটটা সঙ্গে রেখে দেবেন আপনারা। চালককে টিকিটটা দেখালে ওনারা আপনাদেরকে 1 থেকে 9 পয়েন্ট অব্দি ঘুরিয়ে একদম শেষে 9 পয়েন্টে এসে আপনাদেরকে ড্রপ করে দেবে। কীভাবে ঘুরতে হবে সেটা বলে দিই। আপনি ধরুন প্রথমে উঠলেন গাড়িতে, সেখানে আপনাদের গাড়ির চালক আপনাদেরকে 1 নম্বর পয়েন্টে নামিয়ে দিল। এবারে 1 নম্বর পয়েন্টে যা যা দেখার আছে সেইগুলো দেখে নিয়ে আপনি যেখানে গাড়ি থেকে নেমেছিলেন আবার সেখানে এসে আপনি দাঁড়ান, আবার পরের গাড়ি পেয়ে যাবেন। পরের গাড়ি ধরে নিয়ে আপনি চলে যান আবার সেকেন্ড পয়েন্টে। মোটমাট এইভাবে আপনারা 8টা পয়েন্ট পুরো কভার করে নিতে পারবেন এবং সর্বশেষে 9 নম্বরে এসে আপনি আপনার গাড়ি ছেড়ে দিতে পারেন। আপনারা যদি প্যাকেজে এসে নন্দনকাননকে পুরো দেখতে চান সেটা পুরো অসম্ভব ব্যাপার, কিন্তু তার মধ্যেও যদি কিছুটা নন্দনকাননকে চিনতে হয়, জানতে হয়, সেক্ষেত্রে আপনাদের এই ব্যাটারি চালিত গাড়ির টিকিট কিন্তু অতি অবশ্যই কেটে নিতে হবে, না হলে নন্দনকাননের কিছুই আপনারা কভার করতে পারবেন না। রেপটাইল সেকশন দেখা হয়ে গেল, খুব সুন্দর, দারুণ। সাপগুলো ভেতরের দিকে ঢুকে বসেছিল, কুমিরগুলো ঘুমোচ্ছিল, কিন্তু দেখে বেশ ভালো লাগলো। বেশ প্রচুর ভ্যারাইটি রয়েছে সব কিছুরই, মানে দেখে ভালো লাগবে।
একটা কথা আমার যা অভিজ্ঞতা হলো তার থেকে জানিয়ে রাখছি, নন্দনকাননে এলে অতি অবশ্যই ওই গাড়ি করে নেবেন, পার হেড 80 টাকা করে যে দিয়ে, না হলে অসম্ভব ব্যাপার পুরো কভার করা। এতেই প্রচুর টাইম লেগে যাচ্ছে, এক একটা পয়েন্ট থেকে অনেক দূরে, সুতরাং কভার করা পায়ে হেঁটে অসম্ভব ব্যাপার। তা সব থেকে ভালো হবে যদি গাড়ি করে নেন, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে গিয়ে ওরা ছেড়ে দিচ্ছে, আবার সেখান থেকে দেখে আবার আপনারা ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন। গরমে একদম বিধ্বস্ত। যাই হোক, এখানে 8 নম্বর পয়েন্টে বিয়ার দেখলাম, দেখে এবারে 9 নম্বর পয়েন্টে নেমে যাওয়া। আপনারা তো দেখলেন আমি কেমন দেখেছি, সেগুলো আবার দেখালাম আপনাদের। যাই হোক, খুব সুন্দরভাবে দেখলাম নন্দনকাননকে, আপনারাও তো দেখলেন আমার সাথে, বেশ ভালোই লাগলো। আপনারা এলে ভালো লাগবে, কিন্তু এইটা একদম মাথায় রাখবেন, এলে এখানে গাড়ি নিতে একদম ভুল করবেন না। গাড়ি না নিলে কিন্তু খুব বিপদে পড়তে হবে, এত হেঁটে তো কভার করতে পারবেন না, আর প্রচণ্ড কষ্ট হবে। আর যে কেউ এজেড যদি থাকে তো কোনো কথাই নেই, অবশ্যই গাড়ি নিয়ে নেবেন এখান থেকে, পার হেড 80 টাকা করে। তো এবারের মতো নন্দনকানন ঘোরা এখানেই শেষ করছি। এরপরে যাব এখান থেকে উদয়গিরি খণ্ডগিরি, খণ্ডগিরিতে গিয়ে আবার উদয়গিরি খণ্ডগিরিটা দেখবো আর আপনাদেরকেও দেখাবো। নন্দনকানন জু দেখে নিয়ে চলে এলাম আমি উদয়গিরি খণ্ডগিরি দেখতে। উদয়গিরিতে 18টি গুহা আছে, যেগুলো এখনও অক্ষত এবং ভালো অবস্থাতে আছে, সরকার দ্বারা সংরক্ষিত হয়ে থাকে। আর খণ্ডগিরিতে আছে মোটামুটি 15টির মতো গুহা, যেগুলো ক্ষয়প্রাপ্ত এবং ধ্বংসপ্রাপ্ত। খ্রিস্টের জন্মের 200 বছর আগে কলিঙ্গের রাজা খারবেলের সময় এই গুহাগুলি নির্মাণ করা হয়। মূলত জৈন সন্ন্যাসীদের নিরিবিলিতে সাধনা করার উদ্দেশ্যেই এইগুলো নির্মাণ করা হয়। এই গুহাগুলির কয়েকটি প্রাকৃতিক ও কয়েকটি আবার কৃত্রিমভাবেও তৈরি করা হয়েছিল। এর প্রত্যেকটি গুহার আবার আলাদা আলাদা নামও আছে, যেমন রানী গুহা, হাতি গুহা ইত্যাদি। এই যে গুহাগুলো দেখতে পাচ্ছেন এই উদয়গিরিতে, এইখানে আপনি যদি দাঁড়ান, উল্টো দিকে পাহাড়ের উপর যে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে খণ্ডগিরি জৈন মন্দির। এখানে বিকেল 5টা বেজে গেলে আর যাওয়া যায় না, যেহেতু 5টা বেজে গেছিলো আমি আর উঠতে পারলাম না। একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু খুব হনুমান বাঁদরের উপদ্রব আছে, একটু সাবধানে চলাফেরা করবেন, আর পারলে ওদের জন্য একটু খাবারও নিয়ে যাবেন। আমার সাথে তো ঘুরলেন, সমস্ত সাইট সিন দেখলেন, দেখালাম। এখন উদয়গিরি খণ্ডগিরি শেষ করে ফিরছি পুরীর পথে। পুরীর পথে ফেরার সময় একটা জায়গা যার নাম হচ্ছে পিপলি, পিপলিটা আপনাদের দেখাবো। কিন্তু এই পিপলি আপনারা যদি বাসে ট্যুর করেন, মানে সাইট সিন করেন, তাহলে কিন্তু এই পিপলিতে আসতে পারবেন না। এই পিপলিতে আসতে গেলে যদি আপনারা প্রাইভেট ক্যাবে যদি আসেন, এই সাইট সিন যদি করেন, তাহলে এই পিপলিতে আসতে পারবেন। এখানকার হাতের কাজ এত সুন্দর, আপনারা না দেখলে ভাবতেই পারবেন না। আমি দেখাচ্ছি, তার ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই যে দোকানটা আপনাদের দেখাচ্ছি, নিউ গোল্ডেন অ্যাপ্লিক ওয়ার্কস, বেশ ভালোই কালেকশন। এই ছেলেটি হলো এই দোকানের অনার বাবু, ওর দোকানেও দেখালো, এবং তাছাড়া ওর পাশেই যে বাড়িতে ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপে আমাকে দেখাতে নিয়ে গেল। সেইগুলোই এখন আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আপনারা চাইলে যদি না আসতে পারেন, অনলাইনেও বুকিং করে নিতে পারেন। সেক্ষেত্রে ওর কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। এছাড়াও আরও বেশ কিছু দোকানের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, সেখানেও আপনারা কন্ট্যাক্ট করে জিনিস আপনারা পারচেস করে নিতে পারেন।
তো মোটামুটি আপনাদের দেখালাম, অনেকগুলোই দেখালাম। তা এইরকম সব দোকানে এইরকমই আছে, যে কোনো দোকান থেকে নিতে পারেন এখানে এলে। ওদের সবারই ওই একই পেমেন্ট মোড, ওই 50% আগে দিতে হবে, তারপরে যখন কুরিয়ারে যাবে তখন রেস্ট অফ দ্য মানি দিয়ে দিতে হবে। তো আমি এখন এসে পৌঁছে গেলাম পুরীতে। আপনারা তো দেখলেন দিকটিতে কি সুন্দর অ্যাপ্লিকের কাজ, মানে এত সুন্দর দেখে একদম মন ভরে গেল, চোখও জুড়ে গেল। তাই আপনারাও যদি দেখতে চান তার পুরীতে এসে অ্যাক্টিভিটিটা একবার ঘুরে নিন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে সেভাবে তো আর কিছু দেখানোর নেই, সাইট সিন করে এলাম, অত্যন্ত টায়ার্ড। এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, একটু বেল আইকন প্রেস করে অলটা প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আর শেয়ার করতে ভুলবেন না, আফটার অল আমি তো আপনার ঘরের ছেলে অনির্বাণের জন্য এটুকুনি তো করতেই পারেন। ওকে, গুড নাইট, দেখা হবে আবার পরের ভিডিওতে।